ট্রেন নাম্বার 13021 মিথিলা এক্সপ্রেস নেপাল যাওয়ার জন্য এটাই আদর্শ ট্রেন থেকে পুরো এই সিঁড়ির মাধ্যমে সবাই নামছে। রক্সল ঢুকতে আর মাত্র 2 কিলোমিটার, আর এখানেই রয়েছে একটা সুন্দর কার্ভ। এটাই হচ্ছে রাক্সল জংশন স্টেশন। চলে আসলাম রাক্সল স্টেশনের বাইরে। পরপর আমাদের জন্য দুটো বাস দাঁড়িয়ে আছে। আর নেপাল বর্ডার এমন একটা বর্ডার যেখানে কোনো তার কাটা নেই, কিচ্ছু নেই। এটাই হচ্ছে নেপালে ঢোকার প্রবেশদ্বার। তোমরা দেখতে পারবে বেশ সুন্দর। নেপালে প্রবেশ করার পরে এই প্রথম দর্শন পেলাম পাহাড়ের। রুম থেকে বেরোলেই বাইরে দেখতে পারবে এমন কিছুটা ভিউ। সামনেই রয়েছে সুইমিং পুল। হাতি দেখেছো কত বড়? হিমালয়ের কোলে অবস্থিত এক অপূর্ব দেশ নেপাল, যার প্রাকৃতিক সৌন্দর্য, আধ্যাত্মিকতা এবং সংস্কৃতি বিশ্বজুড়ে বিখ্যাত। যদি সেই স্বপ্নের দেশ নেপাল যাওয়ার সুযোগ পান, তাও আবার 8 দিনের এক অসাধারণ জার্নি মাত্র 13,500 টাকায়। শুনতে হয়তো অবাক লাগছে, কিন্তু এটাই সত্যি। আজ থেকে শুরু হচ্ছে আমাদের 8 দিনের নেপাল ট্যুরের প্রথম অধ্যায়। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা ভিডিওর থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকে আমি কোথায় যাচ্ছি। তো ফাইনালি আমার স্বপ্নের ট্যুর মানে নেপালের কাঠমান্ডু থেকে শুরু করে পোখরা পুরো গ্রুপ ট্যুর শুরু হতে চলেছে। আগে একবার গেছিলাম জয়নগর হয়ে নেপালের জনকপুর ধাম, খুব একটা ভালো ঘুরতে পারিনি। তোমরা আগের ভিডিওতে এত ভালোবাসা দিয়েছো, আমি আরও একবার নেপাল না গিয়ে পারলাম না। আর এবার তোমাদের নেপাল গিয়ে সবকিছু ভালো করে ঘুরে দেখাবো। তো এখন এই বর্ধমান জংশন থেকে আমার এই ট্যুরটা শুরু হচ্ছে। ট্রেন নাম্বার 130-21 মিথিলা এক্সপ্রেস হাওড়া থেকে 3:50 ছেড়ে আসে। আর ওই ট্রেনে করে আমি যাব রাক্সল পর্যন্ত, আর ট্রেনটাও রাক্সলই যাই। তো যাই হোক, এখন স্টেশনের ভিতরে ঢুকবো সবার প্রথমে। তারপরে আমাদের এজেন্সি যে আছে সে ভিতরে অপেক্ষা করছে, তার সঙ্গে শুরু হবে আমাদের গ্রুপ ট্যুর। ঘড়ির কাটাতে সময় এখন 5:35। চলে আসলাম বর্ধমান স্টেশনের ভিতরে। আর এখানে আমাদের মিথিলা এক্সপ্রেসের ঢোকার সঠিক টাইম 6:08। 2 মিনিটের হল্ট দেবে এখানে, তারপরে ছেড়ে যাবে রাক্সলের উদ্দেশ্যে। আর তোমাদেরকে তো বলাই হয়নি এই নেপাল ট্যুর আমি কিভাবে করছি। আমি ট্রাভেল করছি, বাবা পুরনো সেই দিনের ডিজেল ইঞ্জিনের হংকিং ওই পাশ থেকে আসছে। তো যেটা বলছিলাম, আমি এই নেপাল ট্যুরটা করছি স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তাদের মাধ্যমেই তারা এই গ্রুপ ট্যুরটা অ্যারেঞ্জ করেছে। ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। আর আমি হোয়ার ইজ মাই ট্রেনে দেখেছিলাম আমার সিট নাম্বার রয়েছে S1-এর 10 নম্বর। তো S1 মানে স্লিপার কোচগুলো পড়বে পেছন দিকে, কিন্তু না, এখন স্লিপার কোচ পড়েছে সামনে, পেছনে পড়েছে এসি। তো এখন এখান থেকে অনেকটা যেতে হবে S1, আর এটা কোথায় B8। তো এখন সামনের দিকে অনেকটা যেতে হবে। হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। ঘড়ির কাটাতে সময় এখন 6:08। আর আমাদের ট্রেনের দেখা এখনও পাইনি, হয়তো কিছুটা লেট হবে। আর কিছুক্ষণ আগে গেল হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, ওই ট্রেনটার জন্যই হয়তো এই ট্রেনটা একটু লেট। তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ঢুকবে 2 নম্বর প্ল্যাটফর্মে। S1। ঘড়ির কাটাতে সময় এখন 6:12। নির্ধারিত সময় থেকে 4 মিনিট লেটে এসে পৌঁছালো মিথিলা এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে। তো এখন বোর্ডিং করতে হবে, চলো উঠে পড়ি। 1 থেকে 80, মানে এদিক থেকে আমাদের সিটটা শুরু। চলো দেখি একটু উঠে পড়লাম ট্রেনে। 10 নম্বর সিটটা রয়েছে আমার। ট্রেনের ভিতরে বেশ ভালোই ভিড় আছে। আমার সিট পড়েছে মিডিল বার্থ, কভারটা খুবই খারাপ। তো এই যে 10 নম্বর সিট। তো এখন ব্যাগটা এখানে রাখবো, তারপরে একটু বাইরের দিকে যাচ্ছি। উঠে পড়লাম ট্রেনে, আর ট্রেনের ভিতরে এত গরম কি বলবো। যাই হোক, এখন একটু গেটের কাছে আসলাম। আর এখন সময় 6:16। এখান থেকে ছাড়ার সঠিক টাইম ছিল 6:10। তো 6 মিনিট অলরেডি লেট হয়ে গেছে। কিছুক্ষণ আগেই গেল হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, ওটার লাইনটা ক্লিয়ারের জন্যই হয়তো এই ট্রেনটাকে দাঁড় করিয়ে রেখেছে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ছেড়ে যাবে। আর এই ট্রেনটা কিন্তু প্রচুর স্টপেজ দেয়। আর একটা ট্রেনের স্কিপ হচ্ছে, এটা কোন ট্রেন দেখতে হবে। এই ট্রেনটার জন্য হয়তো আমাদের ট্রেনটা ছাড়ছিল না। মানে আলাদাই অরা। কিছু
কিছুক্ষণ আগে গেল হাওড়া নিউ দিল্লি রাজধানী, আর এখন যাচ্ছে শিয়ালদা নিউ দিল্লি রাজধানী। পরপর দুটো রাজধানী, আলাদাই ব্যাপার। বর্ধমান থেকে ট্রেন আমাদের ছেড়ে দিল। বর্ধমান থেকে ছাড়ার পরে রাক্সোল পৌঁছাতে মাঝখানে অনেকগুলো ইন্টারমিডিয়েট স্টেশন আছে, সবগুলো দেখাতে গেলে পুরো ভিডিও বুঝতেই পারছো কী হবে। তো যাই হোক, এই যে বর্ধমান স্টেশন থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। বর্ধমান থেকে ছাড়ার পরে ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 130 কিমি/আওয়ার, মানে বুঝতেই পারছো সেই স্পিডে চলবে। কিন্তু যেহেতু আমরা যাচ্ছি এজেন্সির মাধ্যমে, তারা কিন্তু ট্রেনের মধ্যে থেকে সার্ভিস দেওয়া শুরু করে দিয়েছে। এই যে দেখতে পারবে এখানে কিন্তু প্যাকিং হচ্ছে। ব্যাগের মধ্যে কী কী দেওয়া হচ্ছে? সাবান দেওয়া হচ্ছে, কলগেট দেওয়া হচ্ছে, শ্যাম্পু দেওয়া হচ্ছে, আর ব্রাশ, দেখো সব কিছু দেওয়া হচ্ছে, তার সঙ্গে টাওয়াল আছে। আর এই যে চাঁদদা, আমাদের গুরু। তো যাই হোক, বর্ধমান থেকে ট্রেন আমাদের ছেড়েছে, আর কিছুক্ষণ পরেই রাত নামতে চলেছে। ঠান্ডা ঠান্ডা লাগছে এখন। একটু আগে মানে ট্রেনটা ছাড়লো, তখন ট্রেনের ভিতরে দাঁড়ানো যাচ্ছিল না, আর ছাড়ার পরে হাওয়া টাওয়া ঢুকতে বেশ ভালো লাগছে। যেহেতু বর্ধমান থেকে ছাড়ার পরেই ট্রেনের স্পিড থাকে 130 কিমি/আওয়ার, সেই মতো আলাদা স্পিড চলছে ট্রেন। তো যাই হোক, দেখো সেই স্পিডে চলছে। বর্ধমান থেকে ট্রেন ছাড়ার পরে সন্ধ্যা প্রায় নেমে এসছে বাইরের দিকে, দেখতেই পাচ্ছ। তো এবার তোমাদের ট্রেন সম্পর্কে যে সমস্ত ইনফরমেশন দেওয়া বাকি ছিল সেগুলো এক এক করে দিই। 130-21 মিথিলা এক্সপ্রেস হাওড়া থেকে প্রতিদিন ছেড়ে রাক্সোল যায়, সপ্তাহে 7 দিনই চলে। আর ছাড়ার টাইম হাওড়া থেকে 3:50 আর পরের দিন ঠিক সকাল 9:15 রাক্সোল পৌঁছায়। ট্রেন টাইপ মেল এক্সপ্রেস, এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই। অনবোর্ড ক্যাটারিং আর ক্যাটারিংয়ের সুবিধা তোমরা পেয়ে যাবে। আর ট্রেনের খাবার সেটা বাদ দাও, বাইরে থেকে খাবার নিয়ে এসো, ওটাই অনেক ভালো হবে। যেহেতু আমরা যাচ্ছি প্যাকেজের মাধ্যমে, আমাদের খাবারের কোনো টেনশনই করতে হবে না, তারাই সব কিছু প্রোভাইড করবে। এই ট্রেনটাকে কি বলবো, এক্সপ্রেস নাকি লোকাল কিছুই বলার নেই। দেখো তোমরা, এই ট্রেনে রয়েছে 172টা ইন্টারমিডিয়েট স্টেশন, আর হল্ট রয়েছে 43টা। প্রচুর জায়গায় স্টপেজ দেবে। প্রত্যেকটা স্টেশন দেখানো কোনোভাবেই সম্ভব না, কিছু স্টেশন দেখাবো যেগুলো গুরুত্বপূর্ণ, তারপরে ডাইরেক্ট গিয়ে পৌঁছাবো রাক্সোল। কলকাতা থেকে 293 কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে আসলাম স্টেশন মধুপুর। এখানে রয়েছে আমাদের 5 মিনিটের হল্ট, আর ট্রেন আসতে এখানে আধ ঘন্টা মতো লেট করেছে। সময় এখন প্রায় 10টা বাজো। এখন ডিনারটা সেরে নেবো, আর বেশি কিছু দেখাবো না। তারপরে কালকে সকালে উঠে দেখি কোথায় থাকি। মধুপুর থেকে ট্রেন ছাড়ার পরে চলে আসলাম উপরে আমার সিটে। আমার সিট রয়েছে সাইড আপার, মানে আমার সিট সাইড আপার নেই, আমি এক্সচেঞ্জ করিয়েছি। সাইড আপারটা আমার সব থেকে ভালো লাগে। তো যাই হোক, এবার চলো তোমাদের দেখাই আমাদের রাতে ডিনারের জন্য কি দেওয়া হয়েছে, আর এই যে ওয়েলকাম করার জন্য ব্যাগে কি কি আছে। ব্যাগের সামনেই লেখা আছে স্টার ট্যুর ট্রাভেলস ট্যুরিজম প্রাইভেট লিমিটেড। এই ব্যাগের মধ্যে আমাদেরকে দেওয়া হয়েছিল একটা টাওয়াল রয়েছে, তার সঙ্গে রয়েছে ব্রাশ, দুটো শ্যাম্পু, আর এটা হচ্ছে কোলগেট, সাবান, আর দেওয়া হয়েছিল এই যে রাতের ডিনার। ট্রেনে ওঠার পরে প্রপারলি তোমাদের কোনো রকম কোনো ইন্টেরিয়ার আমি দেখাইনি, কেননা তোমরা সবাই ট্রেন জার্নি অনেক করেছো আর সবাই অনেক দেখিয়েছে। এই যে বেসিক্যালি এমন কিছুটা তোমরা দেখতে পারবে, সব কিছুই তোমরা জানো কোথায় কি থাকে। আর বাথরুমটা এখন দেখাবো না, বাথরুম দেখাবো কালকে, যেহেতু এটা বিহার রুটের উপর দিয়ে যাচ্ছে। যাই হোক, বাদ দাও, এখন আর ওই কথা মুখেই আনবো না, এখন খাওয়া দাওয়া করতে হবে। রাতের ডিনার আমাদের ট্রেনেই সার্ভ করা হয়েছিল। দেওয়া হয়েছে রুটি, তড়কা আর মিষ্টি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন প্রায় 11টা মতো বাজে। ঘুমিয়ে পড়বো, দেখা করবো আবার কালকে সকালে। তো চলো, গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, ঘুম থেকে উঠে চলে আসলাম। আর ঘুম থেকে উঠেই দেখি আমাদের ট্রেন মুজাফ্ফরপুর ঢুকে গেছে। তো এটা হচ্ছে মুজাফ্ফরপুর স্টেশন, অনেকটা বড় স্টেশন। আর এখানে আসতে আমাদের ট্রেন প্রায় 2 ঘন্টারও বেশি লেট করেছে। তো এখন আমাদের ট্রেন লেটে চলছে। শুনলাম মাঝখানে একটা জায়গায় বলে 3 ঘন্টা একভাবে দাঁড়িয়েছিল। আর এই মুজাফ্ফরপুর নামটা শুনে কি কিছু মনে পড়ছে? না মনে পড়লে আমি বলে দিই, মুজাফ্ফরপুরকে বলা হয় দ্য ক্যাপিটাল অফ লিচি। তো এখানকার লিচু খুবই বিখ্যাত, সারা দেশে বিখ্যাত এখানকার লিচু। আর তোমরা হয়তো কখনো না কখনো শুনেছো মুজাফ্ফরপুরের লিচু। মুজাফ্ফরপুর ছাড়ার পরে ট্রেন সর্বোচ্চ গতি বেগে চলছে, কেননা ট্রেন 2 ঘন্টা 43 মিনিট লেট।
ট্রেনটা কভার কতটা করতে পারে দেখি। এখন প্রায় 130 কিমি পার আওয়ারে চলছে, আলাদা স্পিড। একটু যে ট্রেন ব্লক করবো ভালো মতো, মানে তোমাদের হালকা পাতলা ভালো করে দেখাবো, সেটাও সম্ভব হচ্ছে না। দেখো পুরো স্লিপার কোচ অনেকটা মানে জেনারেলের মতো অবস্থা হয়ে গেছে। প্রচুর লোক তোমরা দেখতে পারবে, সব জায়গায় মানে আনঅথরাইজ পার্সন উঠে এসে বসছে। তো কিছু করার নেই, নিজের ব্যাগের কাছে বসতে হচ্ছে, ব্যাগ ছেড়ে যেতেও পারছি না, কখন কোনটা গায়েব হয়ে যায় বলা যায় না। যাই হোক বাদ দাও, এখন আমাদের যে ব্রেকফাস্ট দেওয়া হলো এর মধ্যে কী আছে তোমাদের দেখাই। সকালের ব্রেকফাস্ট হিসেবে দেওয়া হয়েছে এই যে কচুরি আছে দুটো, আর একটা করে মিষ্টি। কালকে এই মিষ্টিটা খেয়েছিলাম, খুবই ভালো খেতে। তার সঙ্গে রয়েছে একটা কেক আর এই যে ভুজিয়া। চলো সকালে ব্রেকফাস্টটা সেরে নিই। এই আমরা এসে পৌঁছালাম 3 ঘন্টা লেটে বাবুধাম মতিয়ারি। এখানে আমাদের 5 মিনিটের হল্ট রয়েছে। আর ট্রেনের বাইরে নেমে যে একটু দেখাবো সেই সাহসটুকু পাচ্ছি না। বাইরে থেকে এত পরিমাণে আনঅথরাইজ পার্সন উঠছে, কখন কি নিয়ে চলে যায় ব্যাগের থেকে বের করে, এই ভয়টাই পাচ্ছি। তো ঠিকমতো নামতে পারছি না, আর নামলে পরে ফোনটাও নিয়ে পালিয়ে যাওয়ার ভয় থাকে। নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা 40 মিনিট লেটে ট্রেন আমাদের ছেড়ে দিল বাবুধাম মতিয়ারি স্টেশন থেকে। তো এখানে আমাদের ট্রেনের 5 মিনিটের হল্ট ছিল, নামিনি, একটু নামার সাহস পাচ্ছি না, যেমনটা তোমাদের বললাম। যাই হোক দেখো, এটাই হচ্ছে বাবুধাম মতিহারি স্টেশন। চলে আসলাম স্টেশন সাগলি জংশন। আর এখান থেকেই কিন্তু হয় রেক রিভার্সাল, মানে সামনে থেকে ইঞ্জিনটা খুলে নিয়ে গিয়ে পেছনে লাগানো হবে, তারপর ট্রেন আবার ওই দিকেই যাবে। ট্রেন থেকে ইঞ্জিনটাকে খুলে নিয়েছে, এই ইঞ্জিনই যাবে কিন্তু এবার পেছনে। দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ এই রুটটা, এই দিক দিয়ে আমরা এসেছি হাওড়া থেকে, আর আমরা এখন যাচ্ছি এই পাশে রাক্সোলের দিকে। সাগলি জংশন ছাড়ার পরেই তোমরা এই কার্ভটা দেখতে পারবে, আলাদাই লেভেলের কার্ভ। পুরো ট্রেনটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে। আর কিছুক্ষণের মধ্যে আসবে একটা নদী, নদীটার নাম বুড়ি গণ্ডক, তোমায় দেখাবো, সামনেই আসছে, এই যে চলে এসছে। এটাই হচ্ছে বুড়ি গণ্ডক নদী। সামনেই দেখো রয়েছে বাঁশের ব্রিজ। বাঁশের ব্রিজ অনেক কমই দেখা যায়, আর এখানে সবাই মাছ ধরছে। এটাই হচ্ছে বুড়ি গণ্ডক নদী। নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা 47 মিনিট লেটে আমরা এসে পৌঁছালাম স্টেশন রামগাড়োয়া। রামগাড়োয়া স্টেশনে ট্রেনটা ঢুকছে। এই রামগাড়োয়া স্টেশনটা এতটা ছোট, তোমাদের দেখাই। এই যে দেখো, এই পাশে মাত্র 9-10 কোচের একটা প্ল্যাটফর্ম রয়েছে ট্রেন দাঁড়ানোর মতো, আর এই পাশে কিন্তু পুরো নিচে লোককে নামতে হয়। ট্রেন থেকে পুরো এই সিঁড়ির মাধ্যমে সবাই নামছে। তো এখানে আমাদের অল্প কিছু সময়ের হল্ট রয়েছে, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। আর পুরো এই ট্রেনটা কিন্তু পুরো প্ল্যাটফর্মে ধরে না, প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়েছে, আর ওই পাশেও গিয়ে কিন্তু প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়েছে। রক্সোল ঢুকতে আর মাত্র 2 কিলোমিটার, আর এখানেই রয়েছে একটা সুন্দর কার্ভ। ফাইনালি আমরা এসে পৌঁছালাম রাক্সোল জংশন। নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা 23 মিনিট লেটে আমরা এসে পৌঁছালাম রাক্সোল জংশন। হাওড়া থেকে 671 কিলোমিটার কভার করে চলে আসলাম। তো দেখো বাইরে কিন্তু লোক ওঠার জন্য অলরেডি রেডি হয়ে গেছে। এটাই হচ্ছে রাক্সোল স্টেশন, ভারতের শেষ স্টেশন এই পাশের। আর ওই পাশে দাঁড়িয়ে আছে এখানকার লোকাল মিমো ট্রেন, আগেকার দিনের ব্লু কোচ তোমরা দেখতে পারবে। এটাই হচ্ছে রাক্সোল জংশন স্টেশন। তো চলো এখন নামতে হবে। বাইরে থেকে লোক উঠতে অলরেডি শুরু করে দিয়েছে, আর আমাদের সব জিনিসপত্র যেগুলো আছে সব কিন্তু নামানো হচ্ছে। এখান থেকেই শুরু হয় নেপাল ট্যুর। কাছেই রয়েছে বর্ডার, নেপাল যাওয়ার জন্য বাইরে বেরিয়ে করতে হবে ইমিগ্রেশন, সিকিউরিটি, তারপরে আমরা ঢুকতে পারবো। আর বিশেষ করে আমাদের জন্য কিন্তু মানে ইন্ডিয়ানদের জন্য কোনো পাসপোর্ট, কোনো ভিসা কিচ্ছু লাগে না। পাসপোর্ট ভিসা ছাড়া আমরা নেপাল ঢুকবো, তারপরে শুরু হবে আমাদের নেপাল ট্যুর। তো চলো দেখি যাই। আর ট্রেন আসার সঙ্গে সঙ্গে কিন্তু লোক উঠতে শুরু করে দিয়েছে।
চলে আসলাম রাক্সোল স্টেশনের বাইরে। পরপর আমাদের জন্য দুটো বাস দাঁড়িয়ে আছে, তাছাড়াও আরও গাড়ি আছে। যেহেতু আমরা 70 জনে গ্রুপ ট্যুর করছি, তো এখানে কিন্তু সবাই এসে অলরেডি উঠে পড়েছে। রাক্সোল থেকে উঠে পড়লাম বাসে, আমাদের বাস ছেড়ে দিল। ভাইয়া আমি কাহা যাएंगे? বীরগঞ্জ যাएंगे। তো এখন রাক্সোল থেকে বাস আমাদের ছেড়ে দিল, এবার আমরা বীরগঞ্জ যাব। বীরগঞ্জ से চেতওয়ান যাएंगे। আচ্ছা আচ্ছা, তো বীরগঞ্জ যাব সবার প্রথমে। ওইখানে হবে আমাদের ইমিগ্রেশন এবং চেকিং, তারপরে আমরা যাব নেপালে। আর নেপাল বর্ডার এমন একটা বর্ডার যেখানে কোনো তার কাটা নেই, কিচ্ছু নেই, একদম প্লেন বর্ডার। শুধু এই পাশে আর্মি থাকে ইন্ডিয়ার দিকে, আর ওই পাশে থাকে নেপালি আর্মি। তো এমনই ব্যাপার, মাঝখানে কোনো তার কাটার কোনো বর্ডার নেই, মানে একই দেশের মধ্যে, এমনটা তোমাদের মনে হতে পারে। ভাইয়া কিতনা টাইম লাগেগা বীরগঞ্জ जाने में? 10 মিনিট লাগেগা। আচ্ছা আচ্ছা, তো এখান থেকে আমাদের বীরগঞ্জ যেতে 10 মিনিট লাগবে। তার আগে এখানে পড়েছে এখন গেট। আর আমার সঙ্গে রয়েছে দাদু আর একটা ঠাকমা। তো তোমরা কোথা থেকে এসছো? নবদ্বীপ মায়াপুর থেকে এসছো, ইসকন মন্দিরের কাছে। আমার বাড়িও বলতে পারো ওই আশেপাশে, আমার বাড়ি হচ্ছে বীরনগর নেমে যেতে হয়। হ্যাঁ, তো বাড়ির কাছে লোক পেয়ে গেছি নেপাল ঘুরতে এসে। সামনেই রয়েছে রাক্সোল স্টেশন, ট্রেনটা দেখতে পাচ্ছ। আর এই পাশে আমাদের গেট খুলে গেল, আমরা যাচ্ছি এখন সোজা নেপালের দিকে। আর এই পাশে লাইনটা আর যাই কিনা যাই না। ভাইয়া ইধার যাতা है क्या लाइन? इधर आ जाता है क्या ट्रेन? हाँ इधर से आप लोग इधर से आए ओ हम लोग इधर से आए। अच्छा अच्छा अच्छा। ইন্ডিয়ান ইমিগ্রেশন ক্রস করে আমরা প্রবেশ করে গেছি নেপালে। ওইখানে কোনো রকম কোনো ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই ভিডিও করে তোমাদের দেখাতে পারিনি। তো এখন আমরা চলে এসেছি নেপালে। এখানে হচ্ছে বীরগঞ্জ কাস্টম অফিস। আর বন্ধুরা, করোনা কিন্তু অনেকদিন আগেই চলে গেছে, কিন্তু তাও নেপালে প্রবেশ করার সময় কিন্তু করোনা টেস্ট মাস্ট। এই যে সবাই কিন্তু এখানে গিয়ে লাইন দিয়েছে, এখান থেকেই করোনা টেস্ট হবে, তারপরে আমরা যেতে পারবো নেপালে। তো প্রথমে আমরা গেছিলাম নেপালি ইমিগ্রেশনের, ওখান থেকে আমাদেরকে ব্যাক করে দিল, বললো আগে গিয়ে কোভিড টেস্ট করে আসো। ড্রাইভার দাদা চলে গেছিলো ভুল করে। তো এখান থেকে এখন করোনা টেস্ট হবে, তারপরে আমরা ভিতরে ঢুকতে পারবো। কিছুক্ষণ আগেই আমরা এই গেট দিয়ে প্রবেশ করলাম। এটাই হচ্ছে নেপালে ঢোকার প্রবেশদ্বার, তোমরা দেখতে পারবে, বেশ সুন্দর। ওইখানে গিয়েই ফটো তুলছে অনেকে। তো দেখো, এখানে রয়েছে নেপাল ঢোকার সেই গেট। আর এই যে এখানে রয়েছে ক্যাম্প, এই ক্যাম্পের থেকে হবে কোভিড টেস্ট। সবাই কিন্তু পরপর লাইনে দাঁড়িয়েছে, এখান থেকে এখন টেস্টটা করতে হবে। তো এখান থেকে আমাদের করোনা টেস্ট হয়ে গেছে, উঠে পড়বো বাসে। আর এই জায়গাটায় গিয়ে অনেকেই ফটো তুললো, তোমরাও আসলে কিন্তু এখান থেকে ফটো তুলতে মিস করো না। তো যাই হোক, চলো এখন উঠে পড়ি বাসে। বাইরে বিশাল গরম। নেপাল বর্ডার ক্রস করে চলে আসলাম একটা জায়গায়, এখানে হয়ে নিলাম ফ্রেশ। আর এখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। চলো দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই। এখান থেকে আমাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রথম দিনের দুপুরে খাবার নিয়ে চলে আসলাম বাইরে। দেওয়া হয়েছে মাছ, আলু পটলের তরকারি, ডাল, স্যালাড, পাঁপড় আর সাদা ভাত, তার সঙ্গে চাটনিও আছে। চাটনিটা আমি নিইনি, ভিতরে বিশাল ভিড়, তার জন্য চলে আসলাম বাইরে। এখান থেকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে উঠে পড়লাম। এবার আমরা রওনা দিলাম চেতওয়ানের উদ্দেশ্যে। সময় লাগবে প্রায় 4 ঘন্টা মতো। পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। আর রাস্তার আশেপাশে অনেক গাছপালা দেখতে পারবো, আর যদি ভাগ্য ভালো থাকে ওইখান থেকে হরিণ থেকে শুরু করে আরও অন্য বন্যপ্রাণী দেখার সম্ভাবনা থাকে। বীরগঞ্জ শহর থেকে বেরিয়ে চলে আসলাম। এবার আমরা ঢুকলাম একটা জঙ্গলের মধ্যে, বলতে মানে ফরেস্টের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। এই পাশে দেখতে পারবে দুপাশে রয়েছে ফরেস্ট, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এভাবেই প্রায় 4 থেকে 5 ঘন্টা আমাদের যেতে হবে, তারপরে আমরা গিয়ে পৌঁছাবো চেতওয়ান। আর শুনে জানতে পারলাম এই ফরেস্টের মধ্যে নাকি হাতি আছে, তাছাড়াও আরও অনেক রকমের বন্যপ্রাণী আছে। যদি ভাগ্য ভালো থাকে এখান থেকেই তোমরা দেখতে পারবে। নেপালে প্রবেশ করার পরে এই প্রথম দর্শন পেলাম পাহাড়ের। দেখো দূর থেকে উঁকি মারছে পাহাড়গুলো, কি সুন্দর লাগছে। বাস থেকে নেমে চলে আসলাম বাইরে। চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর লাগছে, ঠান্ডা এবং মনোরম পরিবেশ। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে ওইদিকে, কিন্তু এইদিকে একটুও বৃষ্টির ছোঁয়া নেই। আরও একটা জিনিস তোমাদের বলি, এই যে নেপালের রাস্তায় যেসব গাড়িগুলো চলছে ম্যাক্সিমাম কিন্তু চাইনিজ গাড়ি। ইন্ডিয়ান কোম্পানিরও কিছু গাড়ি আছে, টাটা, মাহিন্দ্রা, তাছাড়াও ম্যাক্সিমাম সব চাইনিজ কোম্পানির গাড়ি। এই একটা গাড়ি আসছে দেখো, চাইনিজ কোম্পানির গাড়ি, এটা মাহিন্দ্রা ইন্ডিয়ান। আবারও উঠে পড়লাম গাড়িতে, আর গাড়িতে উঠতেই দেওয়া হলো এই যে কেক।
তোমাদেরকে সবাইকে দেওয়া হবে তোমরা যদি ঘুরতে আসো। রাস্তার পাশ দিয়ে বয়ে যাচ্ছে একটা নদী, কি দুর্দান্ত লাগছে দেখতে। সূর্যের আলোটা পড়ছে জলের উপরে, পুরো গ্লো করছে। সামনে একটা জিনিস দেখেছো, হাতি। দেখো হাতির পিঠে উঠে যাচ্ছে। ঘড়ির কাটাতে সময় এখন 6:45। আমরা সুন্দর সুন্দর চারিদিকে পরিবেশ দেখতে দেখতে চলে আসলাম আমাদের হোটেলের ভিতরে ঢুকেছিলাম। আর একটা জিনিস তোমাদের দেখাই, প্রথমে তোমাদের হাতি দেখালাম, সে হাতিটা এখন আমাদের হোটেলের সামনে আসলো। এই যে দেখো নেপালি হাতি, কত বড় দেখো। দেখো এই যে কত বড় হাতি। हाथी देखे कत बड़ो। इसका नाम क्या है? चांदनी नाम है, जानकी नाम है। अच्छा अच्छा, তো এই যে হাতিটা দেখতে পাচ্ছ, এই হাতিটার নাম কিন্তু জানকী। তো চলে আসলাম রিসেপশনে, অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। এখন লাইন লেগেছে সবাই আর কি চাবি নেওয়ার জন্য। আমাদেরকে রুমটা এত সুন্দর জায়গায় দিয়েছে, তোমরা জাস্ট দেখো। এই পাশ দিয়ে রয়েছে ব্যালকনি, আর ব্যালকনির সামনে রয়েছে এইখানে সুইমিং পুল। আর রুম নাম্বার আমাদের 601। রুমটা তোমাদের দেখাই। এখানে রয়েছে বড় সাইজের দুটো বেড, এখানে দুজন থাকতে পারবে, এখানে দুজন থাকতে পারবে। আর সামনে রয়েছে টিভি, মিরর, এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ, আর এই পাশে রয়েছে ভিউ উইন্ডো। জানলা খুললেই বাইরে থেকে দেখতে পারবে সুইমিং পুল। যেহেতু সকাল সকাল স্নান হয়ে গিয়েছে, ভাবছি এখন সুইমিং পুলে নামবো কি নামবো না। রুমটা তোমাদের দেখালাম প্রথমেই, এবার তোমাদের বাথরুমটা দেখাই। এই যে এখানে রয়েছে বড় সাইজের একটা বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট, বেসিন, কোনোরকম কোনো অসুবিধাই হবে না। আর রুমটাতেও তোমরা 4 জন কিন্তু আরামেই থাকতে পারো। আর এই যে এত সুন্দর আমরা নেপাল গ্রুপ ট্যুর করছি, কাদের সঙ্গে করছি তোমাদের তো ঠিক করে বলাই হয়নি। আমরা ট্রাভেল করছি স্টার ট্যুর ট্রাভেলস ট্যুরিজম প্রাইভেট লিমিটেড, তাদের সঙ্গে করছি। তারা খুব সুন্দরভাবে আমাদের জন্য অ্যারেঞ্জ করছে, মানে ট্রেনের মধ্যে থেকে খাওয়া দাওয়া থেকে শুরু করে হোটেলে পৌঁছানোর মধ্যে, গাড়ির মধ্যে, মানে প্রত্যেকটা জিনিস তারা খেয়াল রাখছেন, যত্ন সহকারে ঘোরাচ্ছেন। খুবই সুন্দর, খুবই রিলায়েবল। তোমরা আসতে পারো, কন্ট্যাক্ট নাম্বার ডিসপ্লেতে আমি দিয়ে দিলাম, তোমরা আসো, ঘুরে দেখো। সত্যি তাদের পরিষেবা তোমাদের খুব ভালো লাগবে। ঘড়িতে সময় এখন রাত 10টা। আমাদেরকে ডাকা হলো রাতে ডিনারের জন্য। ডিনার নিচে হবে, বুফে সিস্টেম হবে হয়তো। এখন নিচে গিয়ে দেখবো আমাদের জন্য ডিনারে কি কি আয়োজন করা হয়েছে। চলো যাই। আমাদেরকে হাতে একটা ধরিয়ে দেওয়া হয়েছে প্লেট। এই প্লেটটা প্রতিদিন নিয়ে যেতে হবে, খাওয়ার সময় খেয়ে আবার ধুয়ে ব্যাগের মধ্যে রেখে দিতে হবে। শেষ দিন এই প্লেটটা ফেরত নেবে। তো চলো দেখি আজকে রাতে কি আছে প্লেট হাতে করে ডিনারের টেবিলে। এই পাশে রয়েছে সুইমিং পুল, আর এই পাশে রয়েছে ডাইনিং এরিয়া। ইতিমধ্যে সবাই কিন্তু বসে গেছে লাঞ্চের টেবিলে। আমি হয়তো অনেকটা লেট করে ফেলেছি, তো সবাই এখন খাওয়া দাওয়া করছে। চলো দেখি কী কী আছে। বুফে সিস্টেম ছিল, আমি নিয়ে নিয়েছি সাদা ভাত, ডাল, আর এটা হচ্ছে আলু পোস্ত, আর তার সঙ্গে ডিমের কারি, ডবল ডিম দেওয়া হয়েছে, আর চাটনি আছে, আরও অনেক কিছুই আছে। আমি এইগুলোই নিয়েছি। রাতে ডিনার কমপ্লিট, এবার আমাদের ঘুমানোর সময় হয়ে এসছে প্রায়। তো এখন চলে আসলাম রুমে। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখালাম কলকাতা থেকে আমরা কীভাবে আসলাম নেপাল আসার পরে ইমিগ্রেশন করে চলে আসলাম চেতওয়ান। আর এখানে আজকে আমাদের রাত্রিনিবাস হবে। কালকে আমরা যাব চেতওয়ানে জঙ্গল সাফারি করতে, গিয়ে অনেক কিছু দেখার সম্ভাবনা আছে। গন্ডার থেকে শুরু করে বাঘ, হাতি, আরও অনেক কিছু দেখতে পারি। কালকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা দেখতে পারবে কী কী দেখতে পাই কালকে গিয়ে। আজকের ভিডিওটা এই অবধি। তাছাড়াও পরপর পোখরা থেকে শুরু করে কাঠমান্ডু সব ভিডিও তোমরা দেখতে পারবে। তার জন্য চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে দাও। তো চলো দেখা করছি নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এইটুকুই, বাই।